খুব চেনা জানা কাছের সমসাময়িক কারোর মৃত্যুর খবর আসলে শুরুতে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটুকু বলি, কিন্তু বুকের ভেতরে না এক অদ্ভুত কষ্ট দেয়। এবং কষ্টটা এমন যে আমাদের সমকালীন বা ধারে কাছে একটু বয়স বড় বয়স কম কিন্তু একসাথে হাঁটা পথ তারা একে একে চলে যাচ্ছেন। দুজনেই বয়সে আমার বড়ই হবেন। সুমন খুব সমসাময়িক 2-3 বছরের বড়। সেলিম হায়দার ভাই আমাদের অনেক সিনিয়র। সেলিম হায়দার ভাই গতকাল চলে গেলেন আমি যখন কথা বলছি আপনাদের সাথে। এবং জেন্স সুমন দুজনের ভেতরে একটা অন্তর্মিল আছে। তারা ভীষণ অভিমানী এবং এই গণমাধ্যম জগতের মিডিয়া জগতের কোন রকম আদর আহ্লাদ পাননি, একেবারে না। এর জন্য দায়ী আমরা সকলেই মানে আনডাউটলি কোনো সংগঠন থেকে কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কিংবা পেপার পত্রিকা টিভি অনুষ্ঠানে কোন রকম বিশেষ সম্মান বা বিশেষ আগ্রহের জায়গা তারা ডিজার্ভ করতো কিন্তু পাননি। সুমনের সাথে আমার সম্পর্ক আজ থেকে প্রায় 30 বছর হয়ে গেল, 29 বছর। সাউন্ড গার্ডেন খুব বিখ্যাত সাউন্ড ইঞ্জিনিয়ার দূরে আমার বন্ধু। ও তখন মুবিন ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে এবং ম্যানেজার রুমে বসে পরিমল। অনেকগুলো গান নিয়ে যাই, জেমস ভাইকে দেখাই, মাকসুদ ভাই আসে, মাকসুদ ভাইকে দেখাই, হবে হচ্ছে কোনো একদিন হবে এরকম আশ্বাস নিয়ে আবার ফিরি। এর মধ্যে নিচে আড্ডা দিত, গিটারে গান করতো। তখন এলিফ্যান্ট রোড এত ক্রাউডি ছিল না, মোটামুটি রিক্সার চলাচল ছিল কিন্তু সুস্থিরভাবে দাঁড়ানো যেত। তো এই পাশে বিগ বাইটে একদিন ডাকলো সুমন যে তানভীর ভাই আসেন আপনাদের কোল্ড কফি খাওয়াই। তো সত্যিকার অর্থে গ্রাম থেকে আসছি আমি এবং কফি জানি, চা খাওয়া মানুষ, কিন্তু কোল্ড কফি প্রথম খেয়েছি। প্রথম সুমন খাইয়েছিল বিগ বাইটে। তো আমি বললাম কোল্ড কফি এত মজা। তো যাই হোক, এটা প্রসঙ্গ না। প্রসঙ্গ হচ্ছে ও আমাকে দেখতো যে প্রায় সপ্তাহে 2-3 দিন করে আসি, পরিমলের কাছে বসে থাকি, কেউ একজন লিরিক নেবে বলে। তখন মনে করতাম যে এটাই বোধহয় উপায়, এভাবেই বোধহয় সবাই লিরিক টিরিক দেয়। তো এটা দেখার পর বললো যে চলেন একটা গান করি। তো তার সপ্তাহখানিক আগে পরে বোধহয় তার কাছাকাছি সময় সলিল চৌধুরী মারা গেছেন, মানে আত্মহত্যা করেছেন। এবং তাকে নিয়ে একটা গান লেখেন, আমি গাই আমি সুর করি, আমি মিলে সুর করি। আমি বললাম যে গান কেউ নেয় না, তার মধ্যে সুমনি ভাই বলছে। তো এরপরে কথা হয়। সো তখন বলে যে আমরা দুজন মিলে প্রডিউস করব। প্রডিউস বলতে স্টুডিও শিফট, মিউজিশিয়ান, মিক্স মাস্টার খরচ আছে। এরপর রিলিজ নিয়ে তখন ভাবি নাই। গতকালকেও যখন সেলিম ভাইকে নিয়ে কথা বলছিলাম এই কথার প্রসঙ্গেই সুমনের নাম আসছিল। আর আজকে কথা বলছি, সুমনও নেই, সেলিম ভাইও চলে গেছেন। কারণ হচ্ছে ওইটার কম্পোজিশন ফরম্যাট দূরে বলল যে তখন 4000 টাকা শিফট ছিল। তো দূরে বলল যে ঠিক আছে, অসুবিধা নাই, তাতে এফোর্ড করতে পারবে না, আমি এক শিফটের ভেতরে সবকিছু ম্যানেজ করে ফেলবো। এক শিফটের টাকা ম্যানেজ কর। 4000 টাকা ম্যানেজ করা তখন অনেক কষ্ট ছিল। তো সুমন কিছুটা দিল, আমি কিছুটা দিলাম। একটা গান হবে, কি করে চলে গেলে তুমি, এইরকম প্রথম 2 লাইন ছিল। সলিল চৌধুরীকে ডেডিকেট করে আমরা একটা গান করব। কোথায় কবে রিলিজ হবে, কোথায় প্রচার হবে কিছুই জানি না। তখন তো ইউটিউব কিছুই ছিল না, ফেসবুক কিছুই ছিল না, কিন্তু আমরা একটা গান করবো। তো গানটা রেকর্ড হলো, সেলিম ভাই আসলো। তার আগে আমি একটা গান গাবো, যেহেতু একটা শিফট পরপর নেওয়া হলো। বললো যে যেহেতু আগে একটা ট্র্যাক করা ছিল, আমি একটা গান গাবো। তো সেলিম হায়দার ভাই বললো ঠিক আছে, তোদের ভয়েসের সময় আমি থাকবো। সেলিম হায়দার ভাই টোটাল কম্পোজিশনটা গুছাই দিলেন। এরপর সুমনের সাথে আমার অনেক দিন কথা হয়েছে একসাথে, মানে গান না হোক কিন্তু প্র্যাকটিস প্যাডে আমরা প্রচুর হাউকাউ করছি। তো ওর ভেতরে সুমন বললো একটা ব্যান্ড করে চলেন। তো তখন নিত্য নতুন ব্যান্ড হচ্ছে, আন্ডারগ্রাউন্ড, আপগ্রাউন্ড, প্রতিনিয়ত মানে প্রতি মাসে অন্তত একটা করে ঢাকা শহরে নতুন ব্যান্ড তৈরি হয়, ভাঙে ব্যান্ড গড়ে। এরকম তরুণ ছেলেপেলেদের ভেতরে এটা ট্রেন্ড। গিটার সহ রিক্সায় তরুণদের যাতায়াত প্রচুর ছিল। আমরা নবিশ সবাই। তো ব্যান্ড করব খুব স্বপ্ন, কিন্তু দেখলাম যে একটা গান করতে এই অবস্থা, আমরা ব্যান্ড করে কতটুকু পারবো, এফোর্ড করতে পারবো। দুজনেই খুব বেশি অর্থ যোগান দেওয়ার মতো অবস্থা নাই। তো এরপরে দীর্ঘদিন ধরে সুমন খুব চেষ্টা করলো। আমাদের চোখের সামনে অনেককে তারকা হতে দেখলাম। আমিও তখন ভাবলাম যে এইভাবে আসলে আমার গান লেখা হবে না। বাচ্চু ভাই তখন সাউন্ডটেকে পাঠালেন, সাউন্ডটেকের হয়ে আমি অ্যারেঞ্জ করা শুরু করলাম। সুমনের সাথে আমার একটা দূরত্ব তৈরি হলো, মানে কোনো বিবাদের দূরত্ব না, কিন্তু দেখা সাক্ষাৎ কম হয়ে গেল। সুমন তখন একটা ব্যান্ড করে, বিভিন্ন সেশন বাজায়, সেশনে গান গায়, সেও ব্যস্ত হয়ে গেল তার মতো করে। অনেক বছর পর তার ভেতরে আসিফের জন্ম হলো। আসিফ আকবর সুপার ডুপার হিট হলেন। এরপরে ইথুন বাবু ভাই সুমনকে রিলঞ্চ করলেন, একটা চাদর হবে, অ্যালবামটা হিট হয়ে গেল। তো এরপরে সাউন্ডটেক একদিন দেখা সুমনের সাথে। তো সুমন খুব মানে খুব ভালো লাগে থেকে বলছে, মানে কারণ প্রত্যেক শিল্পী কলাকুশলীর ভেতরে একটা চায় যে সে জনপ্রিয় হোক,
সবাই চাই কেউ পারে। আমরা যেমন খুব বেশি জনপ্রিয় হয়ে উঠতে পারি নাই, কিন্তু যাদের গান অনেক জনপ্রিয় হয়েছে তাদের দেখে আকুতি জাগে। সো সুমন ওই জনপ্রিয়তাটা পাইলো, পাবার পর তার সে কি আনন্দ। তো প্রচুর গান করব, চলেন গান দিয়েন, একসাথে কাজ করবো, এইসব বললো। সাউন্ড থেকে আমাদের কথা হইলো, একটা চাদর হবে সাকসেস এই 2-3 মাসের পরে। এবং মিথুন বাবু ভাইয়ের প্রতি প্রচুর গ্রেটফুল, মানে বাবু ভাই তাকে নিউ লাইফ দিছে। একটা চাদর হবে তখন মোড়ে মোড়ে বাজে, একটা চাদর হবে চাদর, এটাও মূলত মৃত্যুর গান। এরপরে আবার গ্যাপ সুমনের, গত 2-3 বছর ধরে আবার সে গান করছে, ইন্টারভিউ দিচ্ছে, আমার সাথে কদাচিৎ দেখা সাক্ষাৎ হয়, কিন্তু গান আর হয়ে ওঠে না। অনেক রকম কথা হয়। সেলিম ভাইয়ের সাথে ওই রেকর্ডিং এর পরে খুব বেশি দেখা হয়নি, কিন্তু আমার লেখা প্রথম গানের সাথে সেলিম হায়দার আর সুমন জড়িত। শুধু জড়িত না, মানে সুমনের উদ্যোগ ছাড়া আমার প্রথম গান রেকর্ডই হইতো না। ওই গান রিলিজ হয় নাই কারণ তখন কোন কোম্পানি চিনি না, বিটিভি চিনি 2-4 জন, কিন্তু গান কেন চালাবে আমাদের গান। অন্যান্য চ্যানেল হয়েছে টুকটাক, রেডিওতে গান দেয় কিভাবে কিছু জানি না। সুতরাং আমরা মাস্টারটা ক্যাসেট করে নিয়ে আসলাম, মাঝে মাঝে শুনি। ওই গানটা হারায়ও গেল। ওই গানটা প্রায় 8,500 কি 9,000 টাকা দিয়ে খরচ করে বানাইছিলাম সুমনের কণ্ঠে। গানটা একবার সুমন বলল আমি রিলিজ করবো না আমার কোনো অ্যালবামে, আমিও তার দায়িত্ব দিলাম, পরে আর রিলিজ হলো না গানটা। প্রথম গানটা আমার আর রিলিজ হয় নাই, প্রথম লেখা গানটা সুমনের কণ্ঠে। এরপরে ওর মিক্স অ্যালবামে কিছুটা ব্যস্ততা বাড়ে। ভীষণ অভিমানী ছিল, যে কথাটি আজকে মৃত্যুদিনে বলা প্রয়োজন, যে কিছু কিছু মানুষের প্রচন্ড পরিমাণে অভিমান নিয়ে চলে যায়। সেলিম হায়দার ভাই কি লেভেলের গিটারিস্ট, এটা মিউজিশিয়ানদের সংগঠন, বিভিন্ন প্ল্যাটফর্ম, গণমাধ্যম কেউ ডিসপ্লেই করে নাই। তেমনি সুমনের ভোকাল ভয়েস টেক্সচারটা দারুণ ছিল, মানে জেমস ভাইয়ের মতো ছিল বলবো না, কিন্তু একটা ইউনিক ভয়েস ছিল, কিন্তু ওকে তেমন একটা ব্যবহার করা হলো না। সুমন কিন্তু খুব শিক্ষিত এবং খুব ভালো পরিবারের ছেলে, মানে ভালো মন্দ বলতে খুব শিক্ষিত এবং খুবই রুচিশীল সঙ্গীত পরিবারের ছেলে। তো সেই কারণে ওর ভেতর একটা প্রচন্ড পরিমাণে আর্ট কালচার নিয়ে এক ধরনের রুচিশীলতা ছিল আর কি, যেটা তেমন কারোর সাথে মিশতো না। অনেককে দেখেছি গণমাধ্যমের লোকজনের সাথে একটু আগ বাড়িয়ে খবরটা দেয়া প্রচারের জন্য। আমি নিজেও করি, আমি গণমাধ্যম কর্মী হিসেবে আমার কোনো অনুষ্ঠান, কোনো গান হলে আমি সেটার প্রচারণার জন্য ফোন দিয়ে একটু সাদাসাদি করি। কেউ ছাপে, কেউ ছাপে না, কেউ ডাকে না, কিন্তু চেষ্টা করি, সবাইকে ডোর টু ডোর নক করি। তো সুমনকে আমি বলতাম যে আমি তার কিছু ইন্টারভিউ চেপেছি ওই সময়, আমার দেশে, যুগান্তরে, ইত্তেফাকে, যখনই সুযোগ হতো বিচ্ছিন্নভাবে বেশ কিছু নিউজ ইন্টারভিউ চেপেছি। কিন্তু আমি বলতাম যে আমরা দুজনই একে অপরকে আপনি করে বলতাম যে আপনি সবাইকে কেন দেন না, মানে সবার সাথে একটু নক করবেন, আমি ফোন নাম্বারগুলো দিয়ে দিব। নক করতো না কাউকে। আমাকে কখনো সাংবাদিক হিসেবে, মানে আমি যে সাংবাদিক এটা অনেক পরে জানছে সুমন। ওই যে কোল্ড কফি খাওয়াইছে, ওটা কিন্তু সাংবাদিক হিসেবে খাওয়ায় নাই। মানে অনেকে সংবাদকর্মী বা পত্রিকার সাথে রিলেটেড এরকম অনেকে খায় না, আমাকে দেখতো যেহেতু লিরিক নিয়ে বসেছি ওই জন্য খাওয়াইছে। অনেক পরে 4-5 মাস পরে জানছে যে আমি পত্রিকায় লেখালেখি করি। তো তখন বলছিল বাপরে আপনি সাংবাদিক, তাহলে তো জানলে আর একটু তোয়াজ করা লাগতো মনে হয়। মানে খুব ফান এবং খুব ইঙ্গিত করে কথা বলতো যে অভিমানের থাকে না যে অভিমান। একটা চাদর হবে সময়ও খুব বেশি প্রচার পায় নাই, মানে যতটা পাওয়ার ছিল। একটা চাদর হবে যখন বেরোয় তখন আমি টপ চার্ট করি, ওর কোন অ্যালবাম কখন কি বেরোয়। সো তখন যুগান্তরের টপ চার্টে আমি বেশ কয়েক মাস ধরে ওটার টপ চার্টের প্রথমে রেখেছিলাম। সো সুমন একদিন ফোন করে বলছিল যে কি খবর তানভীর তারেক, কেউ কিছু বলে না, আমার গান 1 নম্বরে দিছেন। আমি বলতাম যে কে কি বলবে, কেন বলবে, এটা তো সত্য ঘটনা, আর বললেই কি, আপনার যে কোনো সাফল্যই তো আমার ভালো লাগে। সো মানুষটা নাই, হঠাৎ করে নাই। আজকে বাবু ভাই প্রথম জানালো, তারপর দেখি বাবু ভাই স্ট্যাটাসে লিখছে সরোর দিতে যেতে বললো। মানুষগুলো আসলে কাছে মানুষ চলে গেলে খুব ধাক্কা লাগে। এমনিতে মৃত্যু তো আসবে, আমাদের সকলেরই চলে যেতে হবে, কিন্তু মনে হইলো সুমনকে আসলে, কিংবা সেলিম হায়দার এত বড় কিংবদন্তি গিটারিস্ট, আমরা কেউ যত্নই করি নাই। মানে চলে যাওয়ার পর মনে হয় সব অনেকেরই। সুমনকে তারপরও আমি আমার চেষ্টায়, আমার পত্রিকা অনেক জায়গায় আমি লিখেছি। আমি 2বার আমার শোতে আনার চেষ্টা করেছিলাম, ও আসতে চায় না। এই সময় আমি খুব করে চাইছিলাম আমার যে কোনো একটা শোতে ও থাকুক, আসতে চায় নাই, আসবো না, তারপরে আর যোগাযোগ হয়নি। কিন্তু সুমনদের যদি ঠিকঠাক মতো নার্সিং করা হইতো, গুড ভয়েস, অসাধারণ কিছু গান আছে ওর রেকর্ড করা, রিলিজ করা, হয়তো এখন কেউ মানুষজন শুনবে কিছুদিন। মৃত্যু এক অদ্ভুত, কিন্তু মৃত্যুর পরে লোকজন নতুন করে রিকল হয়। এই রিকলটা যদি মানুষ জীবন্ত অবস্থা দেখে যেতে পারে তাহলে কি যে খুশি হইতো, তাই না? কি অদ্ভুত, তাই না? ভালো থাকুক প্রিয় বন্ধু জেন সুমন, কিংবদন্তি সেলিম হায়দার ভাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন আপনার আমার পাশের মানুষটি। আল্লাহ হাফেজ।